প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর পাঠ্য কবিতা এই জীবন। কবিতাটি রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। নবম শ্রেণীর পাঠ্য কবিতা এই জীবন কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যের প্রকাশকাল 1979 খ্রিস্টাব্দ। কবির জন্ম 1934 সালে, মৃত্যু 2012 সালে। কবি নীললোহিত, সনাতন পাঠক ও নীল উপাধ্যায় ছদ্মনামে বিভিন্ন রচনাবলী রচনা করেছেন। এই জীবন কবিতাটি মূলত উদ্বাস্তু পিছিয়ে পড়া মানুষদের জীবনের করুণ আরতি, যা কবি এই কবিতায় তুলে ধরেছেন। এখানে দেখো, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। আমি কিছুই ছাড়ব না এই রোদ ও বৃষ্টি। কবি এখানে বলেছেন বাঁচতে হবে বাঁচার মতন, অর্থাৎ নিজের সম্পূর্ণ অধিকার, একটি মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, যা সব অধিকার প্রয়োজন, সমস্ত অধিকার নিয়ে বেঁচে থাকতে হবে। শুধু খাওয়া পড়ার জন্য বেঁচে থাকলেই চলবে না, নিজের সমস্ত অধিকার নিয়ে বাঁচতে হবে। বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। মানে কবি বলতে চেয়েছেন এই জীবনটা যেন আমি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারি, আমার সমস্ত অধিকার নিয়ে। আমি কোনো কিছুই ছাড়তে চাই না। অর্থাৎ উদ্বাস্তু বলতে এখানে কবি বলেছেন 1971 সালের যুদ্ধের পরে বাংলাদেশ থেকে অনেক মানুষই ভারতবর্ষে এসেছিলেন। যাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল তারা সমস্ত অধিকার পেয়েছেন, কিন্তু কিছু কিছু দরিদ্র পিছিয়ে পড়া মানুষ যারা ছিলেন তারা নিজেদের কোনো অধিকারই ঠিকমতো পায়নি। কিন্তু তাদের হয়ে কবি এই লড়াইটা লড়েছেন, বা তাদের হয়ে কবি এই কবিতাটি লিখেছেন। তা তাদের জীবন কাহিনী নিয়ে যেহেতু কবিতাটি লেখা, তাই জন্য কবি এই সব কথাগুলো বলেছেন যে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে, এই জীবনটা যেন পুরোটা একটা সুন্দর জীবন যাপন হয়, জীবন যাত্রা হয়ে জীবন্ত হোক। আমি কিছুই ছাড়ব না এই রোদ ও বৃষ্টি। কবি বলেছেন যে আমি কোনো কিছুই ছাড়ব না। কি ছাড়বেন না? এই রোদ ও বৃষ্টি হলো প্রাকৃতিক সম্পদ, এর উপরে সবার অধিকার আছে। সেহেতু তিনি সমস্ত অধিকারের কথা এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তিনি কিছুই ছাড়তে চান না, রোদ বৃষ্টি সমস্ত কিছুকেই সঙ্গে নিয়ে যেতে চান। পৃথিবীর সমস্ত অধিকার, সমস্ত দুঃখ, আনন্দ, প্রকৃতি সব কিছু নিয়েই তিনি এগিয়ে যেতে চান। রোদ এবং বৃষ্টি পরস্পর কিন্তু বিপরীত শব্দ, অর্থাৎ সুখ ও দুঃখ। তিনি সুখ দুঃখ সমস্ত কিছুকে নিয়েই এগিয়ে যেতে চান, তিনি কোনো কিছুই ছাড়তে চান না। আমাকে দাও ক্ষুধার অন্ন, যা শুধু নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। কবি বলেছেন আমাকে দাও ক্ষুধার অন্ন। খাবার কারো কাছে শখের, কারো কাছে বা বেঁচে থাকার লড়াই। তা কবি বলেছেন যে আমার বেঁচে থাকার লড়াইয়ে যা যা আমার প্রয়োজন, শুধু খাবার নয়, সমস্ত কিছুই তিনি পেতে চান। যা শুধু নয় নিছক অন্ন, মানে শুধুমাত্র খাবার নয়, তিনি সমস্ত অধিকারের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন এখানে। আমার চাই সব লাবণ্য। সব লাবণ্য অর্থাৎ সব রকম সুযোগ সুবিধা এবং অধিকার। তিনি বারবার প্রতিটি লাইনের মধ্যে দিয়ে এই একটি কথাই বলে গিয়েছেন, নইলে গোটা দুনিয়া খাবো। অর্থাৎ গোটা দুনিয়া খাবো বলতে নইলে কবি গর্জে উঠবেন বা প্রতিবাদ করবেন। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমায় কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়। কবি এখানে বলেছেন গ্রামে গঞ্জে ভিখারি করে। গ্রামে গঞ্জে কারা থাকে? কৃষক শ্রেণীর মানুষ। আর শহরে কারা থাকে? শ্রমিক বা সুতো কল শহরের মানুষ। এখানে গ্রামের দরিদ্র মানুষ এবং শহরের শ্রমিকদের কথা কবি তুলে ধরেছেন। কবি বলেছেন যে আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমাকে দরিদ্র চাষি ভেবে কেউ আমাকে ঠকাবে, সে ঠকিয়ে আমার সমস্ত অধিকার আমাকে দেবে না, আমার কাছে ছিনিয়ে নেবে। আবার কেউ নিলাম করবে সুতো কলে। সুতো কলে অর্থাৎ আগে, অনেকদিন আগে কি হতো, কারখানায় মানুষের নিলাম হতো। যেই মানুষটি হেরে যেত নিলামে, তাকে বিনা পারিশ্রমিকে শ্রমিক বানিয়ে খাটিয়ে নেওয়া হতো, শ্রমিক। তাই কবি বলেছেন আমাকে কেউ সুতো কলে নিলাম করবে, আমার অধিকার নেই বলে আমাকে দিয়ে যা খুশি করবে, আমাকে নিয়ে পুতুল খেলবে,
আমি কিছুই ছাড়বো না আর, এখন আমার অন্য খেলা। কবি যেন এখানে গর্জে উঠেছে যে আমি এখন আর কোনো কিছুই ছাড়বো না, এখন আমার অন্য খেলা। মানে এখন আমি অন্য রকম ভাবে প্রতিবাদ করতে চলেছি। কিভাবে? পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন। ফড়িং কি করে? উড়ে 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 বেড়ায়, এবং পদ্ম পাতায় সে যখন বসে তখন নিজের আশ্রয়টুকু পদ্ম পাতায় খুঁজে নেয়। জলের উপরে উড়ে বেড়াতে বেড়াতে পদ্ম পাতায় নিজের আশ্রয়টুকু খুঁজে নেয়, এবং সে আপন মনে গোটা জীবনটা খেলায় মাতে। সে নিজের আশ্রয় খুঁজে নিয়ে নিজের সমস্ত রকম সুযোগ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্যে সে থাকে। সেই রকমই কবি বলেছেন যে আমি এখন আর কোনো কিছুই ছাড়বো না, এখন আমার অন্য খেলা। অর্থাৎ আমি এখন অন্য রকমভাবে প্রতিবাদ করব। কবি নিজেকে ফড়িংয়ের সাথে তুলনা করেছেন। ফড়িং যেমন নিজের গোটা জীবনটা উপভোগ করে, তার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, সেই রকমই আমিও নিজের গোটা জীবনটা উপভোগ করব, নিজের সমস্ত অধিকার নিজে নিয়ে নিজের সমস্ত জীবন উপভোগ করব। মানুষ সেজে আসা হলেও মানুষ হয়েই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কবি আবারও শেষে একই লাইন পুনরাবৃত্তি করেছেন, মানুষ সেজে আসা হলেও মানুষ হয়েই ফিরে যাব। অর্থাৎ একটি মানুষের যখন জন্ম হয় তার কিন্তু মানুষ রূপেই জন্ম হয়, কিন্তু সে যখন পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছে বা তার মৃত্যু হচ্ছে, তখন যে সে মানুষ থাকবে নাকি অমানুষে পরিণত হবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে, তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করছে। কবি এই কথাই এখানে বলেছেন যে মানুষ সেজে যেমন আমি এসেছি তেমনই মানুষ হয়েই ফিরে যাব, অমানুষ হব না। মানুষ হওয়ার জন্য যা যা অধিকার প্রয়োজন, যা যা অধিকার আমাদের আছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে, সেই সমস্ত অধিকার নিয়েই আমি বেঁচে থাকবো, এবং সেই সমস্ত অধিকার ভোগ করে তবেই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কবি আবারও সেই একই লাইনের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন যে বাঁচার মতন করে বাঁচতে চাই, শুধুমাত্র বেঁচে থাকার জন্য খাবো না বা খাওয়ার জন্যই বেঁচে থাকবো না। যেমন ভাবে একটা মানুষ বেঁচে থাকে, তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ করে বেঁচে থাকে, সেরকম ভাবেই বেঁচে থাকবো। কবিতাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।